হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শিখব অ্যাট্রিবিউট সম্পর্কে, হেডিং সম্পর্কে, প্যারাগ্রাফ সম্পর্কে, স্টাইল সম্পর্কে, ফরম্যাটিং সম্পর্কে, কোটেশনস সম্পর্কে, কম্পিউটার কোড সম্পর্কে, কমেন্ট সম্পর্কে, সিএসএস ইন্টিগ্রেশন সম্পর্কে, লিঙ্কস সম্পর্কে, ইমেজেস অ্যান্ড টেবিল সম্পর্কে। অনেকগুলো টপিক হয়ে গেল, তাই না? ওকে, তাহলে আমরা কথা না পেরিয়ে শেখা শুরু করে দিই। ওকে, ফার্স্ট আমাদের আছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউটের বাংলা মিনিং হচ্ছে বৈশিষ্ট্য। আমরা যে কোনো বেশিরভাগ HTML ট্যাগগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি। এখন অ্যাট্রিবিউটগুলো আমরা কোথায় লিখব? অ্যাট্রিবিউটগুলো আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা জেনেছি যে আমাদের বেশিরভাগ HTML ট্যাগগুলোরই একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং একটি এন্ডিং ট্যাগ থাকে, এবং স্টার্টিং ট্যাগের ভিতরে আমাদের সবকিছু মোটামুটিভাবে আমাদের যত অ্যাট্রিবিউট আছে সবগুলো আমাদের স্টার্টিং ট্যাগের মধ্যেই উল্লেখ করতে হবে। যেমন আমরা ধরতে পারি যে আমরা যদি একটা HTML পেজের বেসিক কোডিংগুলো একটু লক্ষ্য করি, তাহলে আমার ডক টাইপ HTML, এরপরে HTML থেকে শুরু হবে। এখন HTML এর মধ্যে আমার টোটাল HTML পেজে আমার ল্যাঙ্গুয়েজটা কি হবে? HTML পেজে আমার ল্যাঙ্গুয়েজটা ইংরেজি হবে না অন্য কিছু হবে, সেটি আমরা ডিফাইন করে দিতে পারি ল্যাং অ্যাট্রিবিউটের মাধ্যমে। ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের বলে দিতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে। এরপরে আরো বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন HTML ট্যাগে বেশিরভাগই বডি এবং বডির ভিতরে যত ট্যাগ আছে সব ট্যাগে একটি অ্যাট্রিবিউট কাজ করবে, সেটি হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের সম্পর্কে আমরা এরপরে বিশদ আলোচনা করব এবং আমরা এক্সাম্পল দেখব। এরপরে আছে হেডিং। হেডিং কি? আমরা ছোটবেলায় যখন প্যারাগ্রাফ লিখতাম, প্যারাগ্রাফ লেখার সময় আমরা প্যারাগ্রাফে লেখার আগে আমরা একটা হেডিং দিতাম যে প্যারাগ্রাফটা আসলে আমি কোন বিষয়ের উপর লিখতেছি। এখানেও হেডিং দেওয়ার একটা সিস্টেম আছে, একটা ট্যাগ আছে HTML এ। হেডিং এখন হেডিং আমার বড় হাতের অক্ষরে হতে পারে, ছোট হাতের অক্ষরে হতে পারে। এখন হেডিংটা আমার ফন্ট সাইজ কিরকম হবে, বোল্ড হবে কিরকম, সেটি ডিফাইন করার জন্য আমাদের HTML এ 6 রকমের হেডিং ট্যাগ আছে। এগুলো হচ্ছে সাইজ ডিফাইন করে হচ্ছে হেডিং ট্যাগগুলো H1, H2, H3, H4, H5, H6। আমরা উদাহরণে যদি দেখি, আমাদের H1 ট্যাগটি হবে ফন্ট সাইজ বড় এবং বোল্ড। এরপরে হেডিং 2 হবে এই হেডিং 1 থেকে ছোট এবং বোল্ড। হেডিং 3 হবে হেডিং 2 এর থেকে ছোট এবং বোল্ড। এরকম ক্রমান্বয়ে আস্তে আস্তে হেডিংগুলো ছোট হতে থাকবে। আচ্ছা, এরপরে আসি প্যারাগ্রাফ সম্পর্কে। আমরা হেডিং লেখার পরে আমরা যখন প্যারাগ্রাফ লিখতাম তখন নিচে এক প্যারার ভিতরে একটা টেক্সট লিখতাম, সেটি হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট। আমরা HTML এ সেই প্যারাগ্রাফ টেক্সটও আমরা লিখতে পারি পি ট্যাগের ভিতরে। পি ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ থাকবে এবং একটি এন্ডিং ট্যাগ থাকবে। আমরা মাঝখানে যাই লিখবো না কেন সেটি প্যারাগ্রাফ আকারে আমাদের সামনে ভিজিবল হবে। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগের টাইটেল হিসাবে একটা কিছু লিখে দিতে পারি, সেটা আমি যখন প্যারাগ্রাফের টেক্সট কভার করব তখন সেই ইনফরমেশনটা আমাদের সামনে ভিজিবল হবে। এখন আমরা এক কাজ করি, আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। ওকে, প্র্যাকটিস করার জন্য আমি একটা ফাইল তৈরি করে নিব, ফোল্ডার তৈরি করে নিই। সবার প্রথমে যে HTML প্র্যাকটিস, HTML প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, index.html নাম। ওকে, আমার index.html পেজ তৈরি হয়ে গেল। ওকে, আমরা এখন আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। ওকে, আমরা এখন কোডিংটা দেখব। কোডিং দেখার জন্য আমরা ব্র্যাকেটস ওপেন করি। আমরা এর আগের পর্বে শিখেছিলাম কিভাবে ব্র্যাকেটস ইনস্টল করতে হবে, কিভাবে ব্র্যাকেটস আপনারা ইউজ করতে পারেন। এখন আমি আমার ফোল্ডারটাকে ইন্টিগ্রেট করে নিই, যে ফোল্ডারটা আমি একটু আগে বানিয়েছি। ডেস্কটপে হচ্ছে HTML প্র্যাকটিস।
এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমার একটা ফাইল আছে HTML। এখন আমি এখানে আমরা কোড লেখা শুরু করব। এখানে আমরা কোড লেখা শুরু করি, HTML কোড লিখবো আমরা এখানে। এখানে আমি শর্টকাট করার জন্য একটা প্লাগইন ইউজ করতেছি, এমিট প্লাগইন। এই প্লাগইনটা আপনারাও ইউজ করবেন, তবে সেটি অবশ্যই আগে HTML ট্যাগ সম্পর্কে পূর্ণ ধারণা আসার পরে তারপরে এই শর্টকাটের জন্য আপনারা এই প্লাগইনটা ইউজ করতে পারেন। ওকে, আমরা একটা টাইটেল দিয়ে দিই। আমরা এই টাইটেলের ভিতরে যা লিখবো আমার ট্যাবের নেম ঠিক সেটাই দেখাবে। আমি টাইটেলের ভিতরে যা লিখেছি আমার ট্যাবের টেক্সট হিসেবে সেটি ভিজিবল হবে। একটু আগে আমরা শিখলাম হেডিং সম্পর্কে এবং প্যারাগ্রাফ সম্পর্কে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমার হেডিং, H1 দিয়ে this is heading, this is heading 1, this is heading 1। ওকে, এটাকে আমরা এই লাইনের উপরে রেখে যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের উপরের লাইনটাকে আমরা কপি করতে পারবো। এখানে আমরা H2 দিয়ে দিই। আমরা 6টা ট্যাগ সম্পর্কেই দেখব, H3, H4, H5, H6, H3, H4, H5, H6। এখন আমরা নামগুলোকে চেঞ্জ করে দেই। 3, 4, 5, 6। ওকে, এখন যদি আমরা এটাকে প্রিভিউ করি তাহলে আমরা এটার আউটপুট দেখতে পাবো। এই যে এখানে আমরা আমাদের HTML এর যে কোডটুকু লিখেছি হেডিং এর জন্য আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। মানে ক্রমান্বয়ে আমাদের হেডিংটা ছোট হচ্ছে। ওকে, আমরা এখন প্যারাগ্রাফ ট্যাগটা দেখি। ওকে, আমরা একটা প্যারাগ্রাফ লিখব, দিস ইজ হেডিং ট্যাগ। ওকে, এখন আমরা প্যারাগ্রাফের হচ্ছে একটি স্টার্টিং ট্যাগ থাকবে, এটি হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটি হচ্ছে এন্ডিং ট্যাগ। এখন আমরা মাঝখানে যা লিখবো সেটি প্যারাগ্রাফের মধ্যে আমাদের শো করবে। তাহলে আমরা লিখি দিস ইজ প্যারাগ্রাফ টেক্সট। আমরা প্যারাগ্রাফ টেক্সটার অনেকগুলো কপি করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আমরা অনেক বড় করি। ওকে, এখন আমরা একটা অ্যাট্রিবিউট দেখেছিলাম টাইটেল। প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগে একটা অ্যাট্রিবিউট ছিল টাইটেল। টাইটেলের মধ্যে যে আমরা যেটি লিখে দিব সেটি আমরা প্যারাগ্রাফের টেক্সটের উপরে হোভার করলে সেই টেক্সটটি আমরা দেখতে পাবো। তাহলে আমরা দিয়ে দিই দিস ইজ প্যারাগ্রাফ টাইটেল। ওকে, এখন যদি আমরা এটিকে রিলোড দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডিং চলে আসছে এবং প্যারাগ্রাফও চলে আসছে। এবং আমরা যদি এটার উপর হোভার করি, দেখেন দিস ইজ প্যারাগ্রাফ টাইটেল, আমাদের টাইটেলটাও চলে আসছে। ওকে, এখন আমরা প্রেজেন্টেশনে ফেরত যাই। এরপরে আছে স্টাইল। স্টাইল জিনিসটা কি? স্টাইল জিনিসটা হচ্ছে একটি অ্যাট্রিবিউট। স্টাইল আমরা এর আগে বলেছিলাম স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা বডি এবং বডির ভেতরে যত HTML ট্যাগ আছে সব কিছুর ভিতরে আমরা স্টাইলটাকে ইউজ করতে পারি। স্টাইলের মাধ্যমে আমরা কি করতে পারি? স্টাইলের মাধ্যমে আমরা এগুলোর বিভিন্ন প্রপার্টি মানে বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি। যেমন বডিকে আমরা স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লাইট গ্রে করে দিতে পারি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হবে, বডির ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হবে সেটি লাইট গ্রে হয়ে যাবে। এরপরে আছে আমাদের H1 এর ভিতরে যদি স্টাইল হিসেবে আমরা লিখি কালার ব্লু,
তাহলে হয়ে যাবে আমাদের হেডিং এর কালার মানে টেক্সট কালার ব্লু হয়ে যাবে। আর পি এর ভিতরে আমরা স্টাইল লিখে যদি লিখি কালার রেড, তাহলে প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সটটি আছে মানে আমরা প্যারাগ্রাফ টেক্সট যা লিখবো সেটি কালার হয়ে যাবে রেড। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ওকে, এখন আমাদের এখানে একটা স্টাইল, আর সবসময় মনে রাখবেন স্টাইল অ্যাট্রিবিউটটা সবসময় কাজ করবে বডি এবং বডির ভিতরের এলিমেন্টগুলোকে স্টাইলাইজ করার জন্য। এটিকে ইনলাইন সিএসএসও বলা হয়। আমি আবারও বলছি, এটিকে ইনলাইন সিএসএসও বলা হয়। আমরা এরপরে সিএসএস ইন্টিগ্রেশন সম্পর্কে যখন জানবো তখন এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সিএসএস কয়ভাবে ডিক্লেয়ার করতে পারি এইচটিএমএল পেজে, এই জিনিসটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা তাহলে এখন লিখি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই লাইট গ্রে। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম। এখন আমি একটু দেখি যে আমার ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে হয়ে গেছে। এখন আমরা হেডিং এর কালার চেঞ্জ করব এবং প্যারাগ্রাফ টেক্সটের কালার চেঞ্জ করব। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমি লিখে দিই স্টাইল ট্যাগের মধ্যে কালার মানে হচ্ছে সে টেক্সট কালারটি চেঞ্জ করবে। কালার আমি যেই কালারটি উল্লেখ করবো সেই টেক্সট কালার ওই কালারের করে ফেলবে। আমি যদি লিখি টেক্সট কালার গ্রিন, তাহলে সে H1টাকে গ্রিন করে ফেলবে এবং আমি প্যারাগ্রাফটাকে চাচ্ছি ব্লু। স্টাইল কালার ব্লু। এখন যদি আমরা দেখি এই যে আমাদের গ্রিন হয়ে গেছে। আমাদের একটু রিলোড দিলে দেখা যাবে যে আমাদের হেডিংটা যে হেডিং ট্যাগটা ছিল হেডিং ট্যাগটা গ্রিন হয়ে গেছে এবং প্যারাগ্রাফ টেক্সটটা ব্লু হয়ে গেছে। ওকে, আমরা এখন তাহলে আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। আমরা তাহলে দেখলাম যে স্টাইল অ্যাট্রিবিউটটা কিভাবে ইউজ করতে হয়, যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে আমরা সিএসএস স্টাইলের মধ্যে সিএসএস গুলো লিখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে চেঞ্জ করার জন্য যে প্রপার্টিটা ইউজ করা হয় সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা টেক্সট কালার চেঞ্জ করার জন্য যে প্রপার্টিটা ইউজ করব সেটি হচ্ছে কালার। আমরা দুটো সিএসএস প্রপার্টিও জেনে গেলাম। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আছে হচ্ছে আমাদের ফরম্যাটিং বলতে এখানে বোঝানো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। টেক্সটগুলোকে আমরা কিভাবে ফরম্যাট করতে পারি। টেক্সটগুলোকে আমরা অনেকভাবে ফরম্যাট করতে পারি। যেমন আমার টেক্সট থাকতে পারে বোল্ড টেক্সট, তারপর ইম্পর্টেন্ট টেক্সট বলতে বোঝায় যেটিকে আসলে জোর দেওয়া হয়েছে এরকম কোনো টেক্সট, যেটি স্ট্রং এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমরা যেটুকু লিখবো সেটি স্ট্রং বা ইম্পর্টেন্ট টেক্সট আকারে আমাদের কাছে শো করবে। আমরা যদি আই ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে আমরা যে টেক্সট লিখবো সেটি ইটালিক ফরম্যাটে দেখাবে। স্মল ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে আমরা যে টেক্সট লিখবো সেটি আমাদেরকে স্মল আকারে দেখাবে। এবং ডিলিটেড টেক্সট যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ডেল কিওয়ার্ডের ডেল ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে আমাদের যে টেক্সটটা লিখবো সেটি আমাদের ডিলিটেড টেক্সট আকারে দেখাবে। সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আমরা একটু প্র্যাকটিস করে নেই। সাবস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে আমি যদি আমরা একটা কেমিস্ট্রি ইকুয়েশন H2O পানির সংকেত যদি আমরা এটা লিখতে চাই, টুটা কোথায় থাকে? টুটা এই যে নিচের দিকে থাকে। আমরা যদি এরকম ভাবে যদি টুটাকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে সাব। আমরা টুটা হচ্ছে আমাদের সাব, এইচ এর সাব হচ্ছে টু, যেন নিচে শো করে। তখন আমাদের সাবের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে আমার টুটা লিখে দিতে হবে, তাহলে আমি H2O পুরোপুরি ভাবে দেখতে পাবো। এবং সুপারস্ক্রিপ্ট বলতে আমার যদি পাওয়ার দিতে হয়, যদি আমি চাই যে আমি এক্স স্কোয়ার লিখবো, তখন সুপার হিসেবে মানে পাওয়ার হিসেবে আমার টু কাজ করতেছে, তাহলে আমার এক্স এর পরে সুপারের ভিতরে SUP এটার স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমার টু লিখে দিতে হবে। ওকে, তাহলে আমরা এগুলো একটু প্র্যাকটিস করে আসি। আচ্ছা, আমরা আরেকটা হেডিং দেই, টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আমরা এখন লিখব, আমরা ফার্স্টে দেখব হচ্ছে বোল্ড টেক্সট। বি ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে আমরা যেই টেক্সটটা লিখবো
সেটি হবে বোল্ড টেক্সট। দিস ইজ বোল্ড টেক্সট। ওকে, এখন আমরা এরপরে দিতে পারি, আমরা ইটালিক টেক্সট আমরা ইম্পর্টেন্ট টেক্সট লিখতে যাচ্ছি, তাহলে স্ট্রং। স্ট্রং এর স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে যা লিখবো সেটি স্ট্রং টেক্সট আকারে দেখাবে। দিস ইজ স্ট্রং টেক্সট। ওকে, আমরা যদি এখন ব্রাউজার ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেখা যাচ্ছে এখানে এটি হচ্ছে আমার বোল্ড টেক্সট, এটি হচ্ছে স্ট্রং টেক্সট। ওকে, আমরা যদি চাই যে একটা পরপর দেখাবে তখন আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিতে পারি। সেটি দেওয়ার জন্য আমাদের বিআর একটা ট্যাগ আছে, এই ট্যাগটি ইউজ করলে আমাদের ব্রেক কাজ করবে। তাহলে এই লাইনটা পুরোপুরি ব্রেক হয়ে নিচের লাইনে আমার এই দিস ইজ স্ট্রং টেক্সট এই কথাটা শো করবে। পরপর শো না করে এক লাইন ব্রেক দিয়ে আমার এই টেক্সটটা শো করবে। ওকে, তাহলে দেখে আসি। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে আমার এক লাইন ব্রেক দিয়ে শো করছে। ওকে, এখন আমি ইটালিক টেক্সট লিখতে চাই, তাহলে আমার ইটালিক টেক্সটের জন্য আই দিস ইজ ইটালিক টেক্সট। ওকে, তারপর আরো কিছু লিখে দেই যে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখতে যাচ্ছি। ও, এবং আমরা প্রত্যেকটার পরে ব্রেক ইউজ করি যেন আমাদের লাইনগুলো পরপরে দেখায়, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমাদের সাব এবং সুপারস্ক্রিপ্ট ইউজ করার পালা। সাবস্ক্রিপ্ট হচ্ছে আমাদের নিচে, মানে কোনো ইকুয়েশন লিখতে গেলে কেমিস্ট্রি যদি আমরা কোনো সংকেত লিখতে চাই, যেমন পানির সংকেত যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের টুটা হবে নিচে। আমরা নিচে কিভাবে শো করতে পারি? সাবস্ক্রিপ্টের মাধ্যমে। সাব দিয়ে আমরা যদি মাঝখানে টু লিখে দেই এবং পরে যদি আমরা ও লিখি, তাহলে এই টুটাকে আমার নিচে শো করবে। দেখি শো করছে কিনা, একটু রিফ্রেশ দিই। এই যে আমার H2O পানির সংকেত হয়ে গেছে। এই যে এখানে আমার ইটালিক আকারে টেক্সটটা শো করছে, ইটালিক ফরম্যাট টেক্সটটা শো করছে। এখন যদি আমি পাওয়ার দিতে চাই তাহলে আমি লিখব সুপার দিয়ে আমি উপরে 2 দিলাম, তাহলে আমার এখানে x এর পাওয়ার 2 দেখাবে। ও সরি, এখানে আমি ব্রেক দিইনি, এখানে আমার ব্রেক দিয়ে নিতে হবে। ওকে, এখন আমরা দেখি আমাদের কিরকম দেখা যাচ্ছে, রিফ্রেশ দিই। এই যে এখন আমাদের x² চলে আসছে। এইভাবে আমরা টেক্সট ফরম্যাটিং করতে পারি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, ডিলিটেড টেক্সট। ওকে, আমরা এখন ডিলিটেড টেক্সটটা দেখব। ব্রেক দিয়ে নেই যেন আমাদের পরের লাইনে ডিলিটেড টেক্সটটা দেখায়। তাহলে আমরা ডেল এই কথাটার মধ্যে আমরা যা লিখব সেটি ডিলিটেড টেক্সট আকারে আমাদের সামনে ভিজিবল হবে। দিস ইজ ডিলিটেড টেক্সট। ওকে, এখন যদি আমরা দেখি ব্রাউজারে রিফ্রেশ দিই, এই যে আমার এই টেক্সটটা কি ডিলিটেড টেক্সট আকারে দেখাচ্ছে, কারণ ডেল এই ট্যাগের ভিতরে আমাদের টেক্সটটা লেখা হয়েছে। ওকে, আমরা আবার স্লাইডে ফেরত যাই। আচ্ছা, এখন যদি আমরা কোনো কোটেশন ইউজ করতে চাই, কোনো টেক্সটের ভিতরে যদি কোনো কোটেশন ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? এখানে HTML এ কোটেশন মার্ক দেখানোর জন্য একটি ট্যাগ ইউজ করা হয় যেটি হচ্ছে কিউ ট্যাগ। এখানে আমরা কিউ ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে যা লিখব সেটি একটি কোটেশনের মধ্যে দেখাবে। ওকে, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। এখানে কিউ ট্যাগ, ও এখানে একটা ব্রেক দিয়ে আসি, তাহলে আমাদের পরের লাইনে দেখাবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমাদের কি, দিস ইজ কোড সিম্বল। ওকে, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোটেশন দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন স্লাইডে ফেরত যাই, দেখি এরপরে আমাদের কি আছে পরের স্লাইডে। কম্পিউটার কোডে আমরা এখানে কোড ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটি হচ্ছে আমরা প্রোগ্রামিং করার সময় যেরকম প্রোগ্রামিং কোড লেখার সময় যেই টেক্সট ফরম্যাটটা আমরা পাই সেই ফরম্যাটটা আমরা পাবো। কোড ট্যাগের মধ্যে আমরা যা লিখবো সেটি সেই টেক্সট ফরম্যাটে হয়ে যাবে। আমরা যখন কিবোর্ডের ইনপুট দেই তখন যেই টেক্সট ফরম্যাটটা আমরা পাই সেই টেক্সট ফরম্যাটটা আমরা কেবিডি এই ট্যাগের স্টার্টিং এবং এন্ডিং এর মাঝখানে যা লিখবো আমরা সেই টেক্সট ফরম্যাটটি পেয়ে যাব
এই ট্যাগের মাধ্যমে, কেবিডি এই ট্যাগের মাধ্যমে। এরপরে আমরা var var ট্যাগের মধ্যে আমরা ম্যাথমেটিক্যাল ভেরিয়েবল লিখলে যেই টেক্সট ফরম্যাটটি নর্মালি ইউজ হয় স্ট্যান্ডার্ড, সেই ফরম্যাটটি আমরা পেয়ে যাব var এর স্টার্টিং এবং এন্ডিং এর মধ্যে আমরা যেটি লিখব তার জন্য। আর প্রি মানে এটি ডিফাইন করা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট, যেটি আগে থেকেই ফরম্যাট করা। আমরা এডিটরের মধ্যে যেই ফরম্যাটে আমরা টেক্সট লিখব ঠিক সেই ফরম্যাটে আমাদের সামনে টেক্সটটি ভিজিবল হবে। যেমন আমরা যদি এডিটরে কোনো লাইন ব্রেক দিয়ে যাই তাহলে আমাদের এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে না, আমরা শুধু এন্টার চেপে আমরা যে ফরম্যাটে আমাদের টেক্সটটা ওইখানে থাকবে ঠিক সেই ফরম্যাটে টেক্সটটি আমাদের সামনে ভিজিবল হবে। আর কমেন্টস হচ্ছে গিয়ে আমরা যদি কোনো ট্যাগ কোনো কিছু যদি আমরা কমেন্টিং করতে চাই, যেমন ভালো কোডিং এর একটা বৈশিষ্ট্য আছে, যেমন যেটি হচ্ছে গিয়ে কোনো কোড, যখন আমাদের একটি কোড অনেক বড় হয়ে যায়, কোডটিকে আমরা যখন দেখা যায় 1-1.5 মাস পরে দেখি তখন আমাদের বোঝার জন্য একটু কষ্ট হয়ে যায় যে আমরা এটি কিসের জন্য করেছিলাম, নিচের পার্টটুকু কিসের জন্য করেছিলাম। আমরা যদি একটা কমেন্ট করে রাখি যে এই পার্টটুকু আমরা এই কাজের জন্য করেছিলাম, যেই জিনিসটা সচরাচর কখনোই আমাদের ব্রাউজারে শো করবে না, কিন্তু এইটি আমরা যখন কোড ওপেন করব তখন এই টেক্সটটি আমরা ঠিকই দেখতে পাবো। এইটির মাধ্যমে আমরা কমেন্ট করতে পারি, যেটি আমাদের কখনোই ব্রাউজারে শো করবে না। আসুন তাহলে আমরা এগুলো একটু দেখে নিই কিভাবে কাজ করে। আবার এডিটরে যাই, কোডের জন্য কোড ট্যাগ this is computer code, ওকে। একটা ব্রেক দিয়ে নেই তাহলে আমি ভালো মতো দেখতে পাবো। ব্রেক দিয়ে পরের লাইনটা আমরা বুঝতে পারবো কোনটা কম্পিউটার কোডের জন্য কোনটা কোড সিম্বলের জন্য। আচ্ছা, কোড আমরা লিখলাম, এখন আমরা ভেরিয়েবলটা দেখি, ম্যাথমেটিক্যাল ভেরিয়েবলের যে ফরম্যাট আমরা সেটি দেখতে পারবো। আচ্ছা, লিখি var x। এখন আমরা উপরে একটা ব্রেক দিয়ে আসি, ওকে। এখন আরেকটা ব্রেক দিয়ে আসি এখানে। আচ্ছা, এখন ভেরিয়েবল গেল আমাদের, এটা গেল। এখন আমরা দেখি আমাদের আর কি কি ছিল, কিবোর্ড টেক্সট আর প্রি ফরম্যাটেড টেক্সট। আচ্ছা, আমরা প্রির মধ্যে যদি লিখি, প্রির মধ্যে যা লিখবো দিস ইজ টেক্সট, ওকে। এখন এটিকে যদি আমি কপি করে কয়েকবার কপি করি, দেখি কপি করলাম, এরপরে যদি আমি এন্টার দিয়ে আবার কপি করলাম, এখানে ঠিক আমরা যেভাবে লিখেছি ঠিক সেভাবেই আমাদের সামনে ভিজিবল হবে। আমরা যদি একটু রিফ্রেশ দেই, এখানে খেয়াল করুন, আমি একটু বড় করি, ঠিক আমরা যেভাবে লিখেছি ঠিক এখানের পরে আমরা কিন্তু কোনো ব্রেক বিআর ট্যাগ কিন্তু ইউজ করিনি, কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি লাইন ব্রেক পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? কারণ এখানে প্রি ট্যাগের মধ্যে আমি ঠিক যেই ফরম্যাটে আমি টেক্সটটি লিখবো ঠিক সেই ফরম্যাটে আমাদের সামনে ভিজিবল হবে। যেমন এইখানে আমার বেশ কিছু স্পেস আছে, যেই স্পেসের কারণে আমার এখানে কিছু স্পেস দিচ্ছে। যেমন আমি যদি স্পেসটাকে কমিয়ে দেই, স্পেসটাকে যদি আমি নীল করে দেই তাহলে দেখা যাবে এখানে স্পেসটাকে যদি আমি নীল করে দিই তাহলে দেখা যাবে এখানে এই স্পেসটা থাকবে না। এই যে দেখুন এখন ঠিক হয়ে গেছে। এইভাবে আমরা কাজ করতে পারি। এখন এই যে এখানে হচ্ছে আমাদের কম্পিউটার কোডের ফরম্যাট, এখানে হচ্ছে ভেরিয়েবলের ফরম্যাট, এভাবে আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি। আমরা আবার স্লাইডে ফেরত যাই, দেখি এরপরে আমাদের কি আছে। এরপরে হচ্ছে সিএসএস ইন্টিগ্রেশন। আমরা একটা এইচটিএমএল পেজে কিভাবে সিএসএস ইন্টিগ্রেট করতে পারি। সিএসএস জিনিসটা কি? সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, একটা স্টাইল শীট। এই স্টাইল শীটের মাধ্যমে আমরা এইচটিএমএল এলিমেন্টগুলোকে বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারি। আমার এই স্টাইল অ্যাড করার জন্য তিনটি ওয়ে আছে। একটি হচ্ছে ইনলাইন সিএসএস, একটি হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কি? ইনলাইন বলতে আমরা কি বুঝি? ইনলাইন বুঝি যে লাইনের মধ্যেই এটাকে ডিফাইন করা এমন কিছু। ওকে, তাহলে আমরা ইনলাইন সিএসএস কিন্তু একটু আগে আমরা দেখেছি।
ইনলাইন সিএসএস কিন্তু একটু আগে আমরা দেখেছি, যেটি হচ্ছে গিয়ে আমার বডির মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে সিএসএসটা লিখে দিয়েছি সেটি হচ্ছে আমার ইনলাইন সিএসএস। যেমন এখানে আমি যদি দেখি, এখানে যদি আমি H1 এর মধ্যে কালার ব্লু দিয়ে দিয়েছি, আমার হেডিং এর কালার ব্লু হয়ে গেছে, এটি হচ্ছে ইনলাইন সিএসএস। এখন যদি আমি ইন্টারনাল সিএসএস ইউজ করতে চাই, তাহলে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব হচ্ছে হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল, এখানে হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল এর মধ্যে আমরা সিলেক্টর দিয়ে ধরে আমরা সেই জিনিসগুলোকে স্টাইলাইজ করতে পারি, কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আচ্ছা, আমরা একটু দেখে আসি আমরা ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবো। ইন্টারনাল সিএসএস এর জন্য আমার হেড ট্যাগের মধ্যে আমার লিখতে হবে STYLE স্টাইল, এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমার স্টাইলগুলোকে ডিক্লেয়ার করতে হবে। এখন আমি যদি চাই যে আমার যে বি ট্যাগটা আছে, বি ট্যাগটাকে ধরতে, বি ট্যাগের মধ্যে যে টেক্সটটা আছে মানে বোল্ড, এটি হচ্ছে একটি HTML ট্যাগ। এই ট্যাগের মধ্যে যে টেক্সটটা থাকবে তার কালার একরকম হবে। আমরা এখানে সিলেক্টর দিয়ে ধরতে পারি। সিলেক্টর দিয়ে আমরা ফার্স্টে আমরা যদি কোনো কিছুকে এখানে যদি কোনো কিছুকে স্টাইলাইজ করতে চাই, তাহলে আমার ফার্স্টে কি করতে হবে, আমার তো আগে বুঝাতে হবে যে আমরা কোন জিনিসটাকে রং দিতে চাই, কালার দিতে চাই, অথবা কোন স্টাইলাইজ করতে চাই, সেটা তো আমার বুঝাতে হবে। বোঝানোর জন্য আমরা কোন জিনিসটাকে আমরা স্টাইলাইজ করব। যেমন এখানে বি ট্যাগ আছে, আমরা এর ভিতরে যে দিস ইজ বোল্ড টেক্সট, এই টেক্সটটিকে আমরা স্টাইলাইজ করতে চাই, তাহলে আমরা এই টেক্সটটাকে আমরা ধরবো কিভাবে, ইন্ডিকেট করবো কিভাবে যে আমরা এই টেক্সটটাকে কালার করতে চাই। তখন আমাদের ইউজ করতে হবে সিলেক্টর। HTML ট্যাগ ইউজ করে আমরা সিলেক্ট করতে পারি, এইগুলোকে বলা হয় সিলেক্টর। এখানে আমরা কোনটাকে ধরতে যাচ্ছি, বোল্ড ট্যাগের মধ্যে যেই টেক্সটটি আছে সেটিকে আমরা ধরতে যাচ্ছি। তাহলে আমার বি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটি হচ্ছে আমার ওই যেই টেক্সটটাকে আমি ধরতে যাচ্ছি সেটি ধরার প্রসিডিউর। এখন আমার চাচ্ছি আমি টেক্সট কালারটা চেঞ্জ করব। টেক্সট কালার চেঞ্জ করার জন্য একটু আগে আপনাদেরকে বলেছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমার প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হাইফেন দিয়ে কালার দিয়ে কোলন দিয়ে আমরা যা লিখবো সেই কালারটা দেখা যাবে। আর আমরা যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমার শুধু লিখতে হবে কালার কোলন দিয়ে আমরা কালারের নাম লিখে দিব। যদি আমি কালারের নাম দেই, কি নাম দেওয়া যায়, অ্যাকোয়া দিয়ে দিই। অ্যাকোয়া দিয়ে দিলে আমরা অ্যাকোয়ার কালারটা দেখতে পাবো। এই বোল্ড টেক্সটের মধ্যে এই যে দেখুন, এই বোল্ড টেক্সটটি আমার অ্যাকোয়া কালারের হয়ে গেছে। এখন আমরা এইভাবে আমরা যেই ইন্টারনাল সিএসএস গুলো সেইভাবে আমরা এইভাবে আমরা ডিফাইন করতে পারি। এখন আমরা যদি চাই যে আমরা কম্পিউটার কোডের একটা কালার দিব, এই কম্পিউটার কোড লেখা আছে, এটার একটা কালার দিব, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমাকে এই বুঝাতে হবে যে আমরা কম্পিউটার কোডকে কালার করতে চাই। তাহলে আমি কিভাবে করব, আমার সিলেক্টর দিয়ে ধরতে হবে, এবং সিলেক্টর দিয়ে ধরার জন্য আমরা কি ইউজ করতে পারি, HTML ট্যাগের যে নেমটা আছে, ট্যাগ নেমটা আমরা সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। ট্যাগ নেম হচ্ছে কোড, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি লিখি কালার রেড, তাহলে আমার কালারটা রেড হয়ে যাবে। আমার এখানে কালারটা আমার রেড হয়ে যাবে। এই কোডে কম্পিউটার কোডে কালারটা রেড হয়ে যাবে। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, এই যে কম্পিউটার কোডে কালারটা আমার রেড হয়ে গেছে। আচ্ছা, এই হলো আমাদের ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমরা এইভাবে ডিক্লেয়ার করে ইউজ করতে পারি। এরপরে আমরা দেখবো যে আমরা কিভাবে ক্লাস, তারপর আইডি ইউজ করতে পারি সিলেক্টর হিসাবে। সেই জিনিসগুলো আমাদের আসলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো, এই আর কি। আচ্ছা, এখন আমরা দেখি এরপরে আমাদের কি আছে। এরপরে আছে আমাদের এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কি? এক্সটার্নাল সিএসএস এ আমাদের আলাদা একটা ফাইল থাকবে, যেটি শুধু ইউজ করা হবে সিএসএস লেখার জন্য। মানে শুধু আমরা সিএসএস শুধু ওই ফাইলটাতে লিখবো, এবং আমরা জাস্ট HTML পেজে ওই ফাইলটাকে লিংক করে দেব। আচ্ছা, এখন আমাদের কথা আসতেছে গিয়ে যে আমরা কিভাবে লিংক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে হেড ট্যাগের মধ্যে লিংক আলাদা একটা ট্যাগ আছে, যেটার অ্যাট্রিবিউট হিসেবে আছে REL, দ্যাট মিন্স রিলেশন হচ্ছে স্টাইল শিট, এবং হাইপার রেফারেন্স দিয়ে আমরা যেই